হ্যালো স্টুডেন্টস, আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ছিলাম এবং আগের ভিডিওতে আমরা ভিটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন পড়লাম, দেখলাম ভিটেকার তাহলে পুরো অর্গানিজম, পৃথিবীর যত অর্গানিজম আছে সবাইকে 5টা কিংডমে ফেললো: মোনোরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তবে জেনে রাখো, ভিটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনে কিন্তু ভাইরাস, ভাইরয়েডস, প্রিয়ন্স বা প্রায়ন্স অ্যান্ড লাইকেন্স এদের কিন্তু কোনো স্থান দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স এবং লাইকেন্স এই চারটে যে গ্রুপ অফ অর্গানিজমস এদের কিন্তু কোনো স্থান দেওয়া হয়নি। ফলে 5 কিংডম ক্লাসিফিকেশন যে ভিটেকার সেটা কিন্তু সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয়, তার মধ্যে কিন্তু কিছু ত্রুটি আছে, যার মধ্যে এটা একটা বলতে পারো। আরও অনেক ত্রুটি আছে, যেমন ধরো যেটা বললাম যে আগের দিন, যে মোনেরা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটস, প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটস, তারপরে ফাঞ্জাই থেকে শুরু করে সবাই মাল্টিসেলুলার ইউক্যারিওটস। কিন্তু আমরা দেখবো যে অ্যালগিতে গিয়ে কিন্তু আমরা কিছু ইউনিসেলুলার অ্যালগি পাবো, যেমন ধরো ক্লামাইডোমোনাস বা ক্লোরেল্লা। ফলে সেটাকে কিন্তু প্রোটিস্টার মধ্যে ফেলা হয়নি, ফেলা হয়েছে অ্যালগির মধ্যেই। ফলে এই সামান্য ত্রুটি কিন্তু রয়ে গেছে। এছাড়া আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, আগের দিন যে বললাম ভুজের 3 কিংডম ক্লাসিফিকেশন মনে আছে, তার মধ্যে আর্কিয়া, ব্যাকটেরিয়া সেপারেট রাখা হয়েছিল না, কিন্তু ভিটেকারের যে ক্লাসিফিকেশন 5 কিংডম সেখানে কিন্তু আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়াকে সেপারেট কিংডমে স্থান দেওয়া হয়নি। আমরা এখন দেখতে পাবো যে আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। তাহলে আজকে আমরা প্রথম কিংডম নিয়ে শুরু করি, সেটা হচ্ছে 5 কিংডমের প্রথম কিংডম বা মোনেরা। ওকে, তাহলে মোনেরা হচ্ছে কিংডম অফ ইউনিসেলুলার প্রোক্যারিওটস। ঠিক আছে, তাহলে মোনেরা হচ্ছে কিংডম অফ ইউনিসেলুলার প্রোক্যারিওটস। তাহলে এই কিংডমে কিন্তু যত অর্গানিজমকে পাবো সবাই কিন্তু প্রোক্যারিওটিক, তাহলে ইউক্যারিওটিকের কিন্তু কোনো কথা এখন আসবে না। আমরা ফার্স্টে মোনেরার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখে নিই। আমরা প্রথমে মোনেরার জেনারেল ক্যারেক্টার্স কয়েকটা দেখে নিই, তারপর আমরা মোনেরার যে ফার্দার ক্লাসিফিকেশন তাতে আমরা যাব। তো দেখো, একদম ইজি হওয়া উচিত জেনারেল ক্যারেক্টার্সের মধ্যে, যেহেতু আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম ইউনিসেলুলার প্রোক্যারিওটস, তাহলে ফার্স্ট পয়েন্টে কী হওয়া উচিত? প্রোক্যারিওটস মানে এদের কিন্তু নিউক্লিয়াস অ্যাবসেন্ট, তাই না? আমরা জানি প্রোক্যারিওটসের কোনো নিউক্লিয়াস থাকে না, ফলে এদের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকবে না। নেক্সট, এদের কিন্তু কোনো সেল মেমব্রেন বাউন্ড অর্গানেলস অ্যাবসেন্ট, তাই না? কোনো পর্দা বেষ্টিত কিন্তু কোষ অঙ্গাণু আমরা এদের দেখতে পাবো না। আর কি, এদের কিন্তু সাইটোপ্লাজমে আমরা নেকেড সার্কুলার ডিএনএ দেখবো। নেকেড ডিএনএ মানে যে ডিএনএর বাইরে কোনো কাভারিং নেই, কারণ নিউক্লিয়াস অ্যাবসেন্ট, তো নিউক্লিয়াস অ্যাবসেন্ট হওয়ার জন্য এদের নেকেড ডিএনএ। ঠিক, ইউক্যারিওটদের ক্ষেত্রে আমরা দেখব লিনিয়ার ডিএনএ হয় এবং সেই ডিএনএর বাইরে কিন্তু নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। কিন্তু এদের ক্ষেত্রে যদি নিউক্লিয়াস এনভেলপ নেই, তাই সাইটোপ্লাজমের মধ্যে ওপেন থাকবে ডিএনএ এবং সেটা সার্কুলার ডিএনএ হয়। এটা কিন্তু ইউক্যারিওট প্রোক্যারিওটের পার্থক্য। ঠিক আছে, আর কি দেখো, সবই কিন্তু প্রোক্যারিওট সেলের ক্যারেক্টারই চলে আসছে। এদের যে রাইবোজোম আমরা দেখব, সেটা কিন্তু 70S। ইউক্যারিওটদের রাইবোজোম কত হয়? 80S হয় না? এদের কিন্তু 70S। ঠিক আছে, তাহলে এই মোটামুটি ক্যারেক্টার্স। আর আমরা এদের যদি বলি নিউট্রিশন কিরকম, এদের নিউট্রিশন কিন্তু ফোটো অটোট্রফ হতে পারে, এরা কেমো অটোট্রফ হতে পারে, এরা হেটেরোট্রফ হতে পারে, মানে ধরো স্যাপ্রোবিক, অথবা প্যারাসাইটিক। এদের কিন্তু নিউট্রিশনের বিভিন্ন রকম মোড দেখতে পাওয়া যেতে পারে, বিভিন্ন অর্গানিজমে বিভিন্ন রকম হবে। এর তো অনেক ভাগ আছে, তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম আমরা দেখব। এদের যদি আমরা রিপ্রোডাকশন দেখি, এদের রিপ্রোডাকশন কিন্তু মেইনলি হবে বাই বাইনারি ফিশন।
ঠিক আছে, এদের সেল ডিভিশনটা অবশ্যই অ্যামাইটোসিস, এদের কিন্তু আমরা মাইটোসিস বা মিওসিস দেখবো না, এদের কিন্তু স্পিন্ডল ফাইবার কখনোই ফর্মেশন হবে না, এদের ক্ষেত্রে অ্যামাইটোটিক্যালি সেল ডিভিশন হবে, মেনলি বাইনারি ফিশন। তবে জেনে রাখো এদের মাল্টিপল ফিশনও হতে পারে, বাডিংও হতে পারে, ফ্র্যাগমেন্টেশনও হতে পারে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এদের যদি আমরা সেল ওয়াল দেখি, এদের সেল ওয়াল থাকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে এদের সেল ওয়াল কিন্তু নন সেলুলোজিক। আগের দিনের সেই ছকটা মনে করো, 5টা কিংডমের ক্যারেক্টারের যে ছকটা বললাম এনসিইআরটি বইতে আছে, তাহলে তার মধ্যে আমরা দেখেছি যে নন সেলুলোজিক সেল ওয়াল থাকবে কিন্তু সেলুলোজ থাকবে না। এদের সেল ওয়াল পেপটাইডো গ্লাইক্যান নির্মিত হতে পারে অথবা প্রোটিন নির্মিত হতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু পেপটাইডো গ্লাইকান নির্মিত সেল ওয়াল দেখব। যারা ইউ ব্যাকটেরিয়া, এর যখন ক্লাসিফিকেশন করবো দেখবো দুটো আর কি সাব কিংডম আছে। এটা তো কিংডম মোনেরা, এরা দুটো সাব কিংডম, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তো ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু পেপটাইডো গ্লাইকান সেল ওয়াল আমরা দেখতে পাবো, কিন্তু যদি আমরা আর্কি ব্যাকটেরিয়া বা প্রিমিটিভ ব্যাকটেরিয়া দেখি, সেখানে কিন্তু পলিস্যাকারাইড থাকবে এবং প্রোটিন থাকবে। ঠিক আছে, পলিস্যাকারাইড থাকবে, কিন্তু অবশ্যই পলিস্যাকারাইড হলেও কিন্তু নট সেলুলোজ, সেলুলোজ কিন্তু কারোর থাকবে না। যদি ইউ ব্যাকটেরিয়া দেখি তাদের পেপটাইডোগ্লাইকান থাকবে, যদি আর্কি ব্যাকটেরিয়া দেখি তাদের কিন্তু পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড বা প্রোটিন থাকবে। ওকে, পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড। তাহলে এই হচ্ছে এদের সেল ওয়াল, রিপ্রোডাকশন, নিউট্রিশন, মোটামুটি সবকটা বৈশিষ্ট্যই বলে দিয়েছি। বোর্ডের পরীক্ষায় কিন্তু মনের 4টে বৈশিষ্ট্য আসতে পারে, 2 নম্বরের কোয়েশ্চেন, তো যে কোনো 4টে লিখে দেবে, কোনো সমস্যা নেই, চেষ্টা করবে মোস্ট ইম্পর্টেন্টগুলো লিখতে। হ্যাঁ, যেমন নেকেড ডিএনএ বা যেটা ওদের ক্রোমোজোম বলতে পারি, তাকে বলা হয় নিউক্লিয়েড, এটা তোমরা জানো, নিউক্লিয়েড বলা হয়, তাই না? ওদের যে হিস্টোন প্রোটিনস তো থাকে না, হ্যাঁ, ওদের হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না। আমাদের ক্ষেত্রে আমরা কি জানি যে নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে না, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না। তবে জেনে রাখা একটা ইম্পর্টেন্ট জিনিস, আর্কি ব্যাকটেরিয়া যে গ্রুপটা, আর্কি ব্যাকটেরিয়ায় কিন্তু হিস্টোন কোর টাইপের প্রোটিনের প্রেজেন্স লক্ষ্য করা গেছে। আমি আবার বলে দিচ্ছি, আর্কি ব্যাকটেরিয়া যে গ্রুপটা, তার মধ্যে কিন্তু হিস্টোন প্রোটিন লাইক, হিস্টোন কোর প্রোটিন লাইক কিন্তু প্রোটিনের এক্সিস্টেন্স লক্ষ্য করা গেছে আর্কি ব্যাকটেরিয়া, তবে ইউ ব্যাকটেরিয়ায় কিন্তু নেই। বোঝা গেছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। এবারে আমরা আসব মোনেরার ফার্দার ক্লাসিফিকেশনে। ওকে, মুছে দিলাম। তাহলে মোনেরা হচ্ছে কিংডম, কিংডম মোনেরাকে 2টো সাব কিংডমে ভাগ করা যায়। তাহলে কিংডম মোনেরার আন্ডারে 2টো সাব কিংডম, কি কি? একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর্কি ব্যাকটেরিয়া মানে প্রিমিটিভ বা অ্যানশিয়েন্ট, এদেরকে তুমি অ্যানশিয়েন্ট লিভিং ফসিল বা ওল্ডেস্ট লিভিং ফসিল বলতে পারো। আর্কি ব্যাকটেরিয়াকে তুমি বলতেই পারো ওল্ডেস্ট লিভিং ফসিলস বা অ্যানশিয়েন্ট লিভিং ফসিলস, কারণ আমরা ইভলিউশন পড়েছি ক্লাস 10-এ অল্প বিস্তর, সেখানে অরিজিন অফ লাইফ মনে আছে, কিভাবে পৃথিবীতে জীবের আর কি উৎস বা উৎপত্তি হয়েছিল, অরিজিন অফ লাইফ। তো মনে করা হয় যে একদম অরিজিন অফ লাইফের প্রথম স্টেজ, যে প্রথম লিভিং যে অর্গানিজম তৈরি হয়েছিল, সেটা কিন্তু আর্কি ব্যাকটেরিয়া, এবং ওই সময় যে ধরনের ক্যারেক্টার নিয়ে তাদের সৃষ্টি হয়েছিল, অলমোস্ট সেম ক্যারেক্টারগুলো কিন্তু তাদের মধ্যে এখনও রয়ে গেছে। তাই এদেরকে বলা হয় অ্যানশিয়েন্ট বা ওল্ডেস্ট লিভিং ফসিল। লিভিং ফসিল আমরা পড়ে এসেছি ক্লাস 10-এ, তাই না? যারা অতি প্রাচীনকালে সৃষ্টি হওয়া সত্ত্বেও কোনো রকম পরিবর্তন ছাড়াই বর্তমান পৃথিবীতে বেঁচে আছে, তাদেরকে লিভিং ফসিল বলা হয় না? তাহলে এদেরও অতি প্রাচীনে এদের সৃষ্টি হয়েছিল এবং সেই ক্যারেক্টার নিয়েই কিন্তু এরা বর্তমানে বেঁচে আছে, তাই এদেরকে বলা হয় লিভিং ফসিল। এবং ওল্ডেস্ট কেন? কারণ একদম লাইফ ফরমেশনের একদম প্রথম স্টেজে কিন্তু এই আর্কি ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়েছিল। এদেরকে যদি আবার ভাগ করা যায়, 3টে গ্রুপে ভাগ করা যায় এদেরকে। কি কি? মিথানোজেন্স, হ্যালোফাইলস,
থার্মোঅ্যাসিডোফাইলস, মিথানোজেন্স, হ্যালোফাইলস, থার্মোঅ্যাসিডোফাইলস। ইউ ব্যাকটেরিয়াকে আমরা অনেকগুলো গ্রুপে ভাগ করতে পারবো। ফার্স্টে হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া, অ্যাক্টিনোমাইসেটিস, স্পাইরোকিটস। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া, অ্যাক্টিনোমাইসেটিস, স্পাইরোমাইসেটিস, তোমরা স্পাইরোকিট সরি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, ওকে। এবারে আমরা দেখি যে আর্কিব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া এদের মধ্যে পার্থক্যটা কি, মানে কিসের জন্য এদেরকে সেপারেট গ্রুপে ভাগ করা হলো বা সেপারেট সাব কিংডমে। এটা তো কিংডম মোনেরা, কিংডম মোনেরা প্রথম কিংডমটা, তাই না? তার আন্ডারে সাব কিংডম আর্কিব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া। এদের মধ্যে যদি মেন পার্থক্যগুলো বলতে চাও তাহলে প্রথমেই আসবে এদের সেল ওয়াল সংক্রান্ত পার্থক্য, এদের কোষ প্রাচীর, যেটা আমি একটু আগে বললাম, মনে আছে? যে যদি আমরা ইউ ব্যাকটেরিয়া সেল ওয়াল দেখি, এদের সেল ওয়াল কিন্তু পেপটাইডো গ্লাইক্যান নির্মিত, কিন্তু আমরা যদি আর্কিব্যাকটেরিয়া সেল ওয়াল দেখি, এদের কিন্তু পলিস্যাকারাইড থাকবে, কখনোই সেলুলোজ নয়। আবার বলছি, সেলুলোজ ছাড়া অন্য কোনো কমপ্লেক্স পলিস্যাকারাইড, এবং কিন্তু পলিপেপটাইড বা প্রোটিন। ঠিক আছে, পলিপেপটাইড বা প্রোটিন নির্মিত কিন্তু পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড নির্মিত কিন্তু এদের সেল ওয়ালের স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট কিন্তু সেল মেমব্রেন। আমরা কিন্তু কোষ পর্দাতেও কিন্তু আমরা আর্কিব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য দেখব। কি পার্থক্য? যদি আমরা ইউ ব্যাকটেরিয়া নিয়ে কথা বলি, এরা নর্মাল প্রোক্যারিওটিক জীব, ফলে এদের যে কোষ পর্দা দেখবো সেই প্রোটিন, লিপিড, প্রোটিন, মানে আমরা যে ইউনিট মেমব্রেন দেখি, তাই না? ইউনিট মেমব্রেন স্ট্রাকচার আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তার মানে মেড আপ অফ প্রোটিন অ্যান্ড লিপিডস, তাই না? মাঝখানে বাইমলিকুলার লিপিড, তার দুদিকে প্রোটিন, তাহলে প্রোটিন, লিপিড, প্রোটিনের যে ইউনিট মেমব্রেন স্ট্রাকচার দেখতে পাই সেল মেমব্রেনে, সেটা কিন্তু আমরা ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবো। কিন্তু আমরা কিন্তু আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে এদের কিন্তু সেল মেমব্রেনে এরকম ইউনিট মেমব্রেন থাকে না, এদের কিন্তু শুধুমাত্র লিপিড দিয়ে তৈরি হয়, এবং সেই লিপিডটা কিন্তু ব্রাঞ্চড লিপিড চেইন। ঠিক আছে, তাহলে সেল মেমব্রেন অফ আর্কিব্যাকটেরিয়া কম্পোজড অফ ব্রাঞ্চড লিপিড চেইন। মনে থাকবে, এদের ক্ষেত্রে কিন্তু ইউনিট মেমব্রেন মানে প্রোটিন, লিপিড, প্রোটিন। তাহলে এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। এছাড়াও আর আরএনএ যদি আমরা বলি যে 16S rRNA, 16S rRNA স্ট্রাকচারে বা ডিএনএ সিকোয়েন্সেও কিন্তু, সরি ডিএনএ সিকোয়েন্স বলছি, নিউক্লিওটাইড সিকোয়েন্স, 16S rRNA নিউক্লিওটাইড সিকোয়েন্স কিন্তু সম্পূর্ণ আলাদা এই আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাকি সবার থেকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পার্থক্য আর্কিব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে। স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। এবারে আমরা একটু আর্কিব্যাকটেরিয়ার যে তিনটে গ্রুপ, মিথানোজেন্স, হ্যালোফাইলস এবং থার্মোঅ্যাসিডোফাইলস, তাদের সম্বন্ধে এই ভিডিওতে একটুখানি জেনে নেব আমরা। খুব একটা ইম্পর্টেন্ট না, তবে দু একটা কোশ্চেন আসতে পারে, নিটে কয়েকটা টুকটাক প্রশ্ন আসতে পারে। তো এগুলো সম্বন্ধে আমরা জানছি, আমরা এগুলো সম্বন্ধে নেক্সট ভিডিওতে জানবো। ওকে, তাহলে মুছে দিলাম আমি। চলো, তাহলে চলে আসি আর্কিব্যাকটেরিয়া, যারা একদম অ্যানশিয়েন্ট ফসিলস বা ওল্ডেস্ট ফসিলস। আমি যদি বলি এদের হ্যাবিট্যাট, আর্কিব্যাকটেরিয়ার হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট মানে কি? হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসস্থান। এদেরকে আমরা কোথায় পাবো দেখতে? এদেরকে আমরা একদম এক্সট্রিম এরিয়াজে দেখতে পাবো।
হ্যাঁ, এক্সট্রিম কন্ডিশন বা এক্সট্রিম এরিয়াজ মানে ধরো প্রচণ্ড গরম বা প্রচণ্ড অ্যাসিডিটি মানে খুব লো পিএইচ বা এক্সট্রিমলি স্যালাইন কন্ডিশন, যেমন ধরো মার্শি এরিয়াজ, ঠিক আছে, মার্শি এরিয়াজ না সরি, এক্সট্রিমলি স্যালাইন কন্ডিশন ধরো কোনো সল্ট লেকে, তাই না? তো এইসব জায়গায় কিন্তু আমরা এই আর্কি ব্যাকটেরিয়াকে দেখতে পাবো। এই জন্য কিন্তু আর্কি ব্যাকটেরিয়াকে এক্সট্রিমো ফাইলসও বলা হয়। এক্সট্রিম হ্যাবিট্যাটে এদেরকে দেখতে পাওয়া যাবে বলে এদেরকে কিন্তু এক্সট্রিমোফাইলসও বলা হয়। এবারে এদের তিনটে যে গ্রুপ আমি বললাম, মিথানোজেন্স, হ্যালোফাইলস এবং থার্মো অ্যাসিডোফাইলস। ফার্স্টে শুরু করি মিথানোজেন্স দিয়ে। মিথানোজেন্সকে কোথায় আমরা পাবো? যেটা বললাম আমি, মার্শি এরিয়াজ, ঠিক আছে। এবং এদেরকে কিন্তু আমরা স্টোমাকেও পাবো। কাদের স্টোমাকে? স্টোমাক অফ রুমিন্যান্টস। রুমিন্যান্টস কারা? রুমিন্যান্টস ধরো কাউ বা বাফেলোজ, এমনকি কিন্তু উটও কিন্তু রুমিন্যান্টস, ঠিক আছে। মানে এদের যদি পাকস্থলী আমরা দেখি, গরুর যদি পাকস্থলী দেখি, আমাদের পাকস্থলী কিন্তু একটাই চেম্বার, কিন্তু উটের পাকস্থলীর কিন্তু 4টে চেম্বার, রুমেন, রেটিকিউলাম, ওমাসাম এবং অ্যাবোমেসাম, 4টে চেম্বার। তবে সব রুমিন্যান্ট অ্যানিমালের স্টোমাকে কিন্তু 4টে চেম্বার না, উটের আবার 3টে চেম্বার আছে। তো আমি এখন সেই স্টোমাকের দিকে যাচ্ছি না। জেনে রাখো এই রুমিন্যান্ট অ্যানিমাল যারা, তাদের স্টোমাকেও কিন্তু আমরা এই মিথানোজেন এই ব্যাকটেরিয়ার হদিশ পাবো। তাহলে মিথানোজেন ব্যাকটেরিয়া পাওয়া যাবে সোয়াম্পসে, হ্যাঁ, এবং রুমিন্যান্ট অ্যানিমালের স্টোমাকে, ঠিক আছে। মিথানোজেনের এক্সাম্পল দেখি আমরা। মিথানোকক্কাস, ওকে। মিথানোব্যাকটেরিয়াম রুমিনেন্সিয়াম। তাহলে মিথানোকক্কাস, মিথানোব্যাকটেরিয়াম, এগুলো হচ্ছে মিথানোজেনের এক্সাম্পল। এবারে আমি যদি বলি যে এরা কি ধরনের, মানে অটোট্রফ না হেটেরোট্রফ, এরা কিন্তু লিখে রাখো কেমো অটোট্রফস, ঠিক আছে। এরা অবশ্যই অটোট্রফস এবং কেমো অটোট্রফস। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে দিই মিথানোজেনদের, যে এরা কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানেরোবস, মানে বাধ্যতামূলক অবাত শ্বসনকারী জীব। সরি ফ্যাকাল্টেটিভ না, অব্লিগেট। অব্লিগেট মানে বাধ্যতামূলক, সরি, এটা হচ্ছে অব্লিগেট অ্যানেরোবস, মানে বাধ্যতামূলক অবাত শ্বসনকারী জীব। এরা সবসময় অবাত শ্বসন সম্পন্ন করে এবং এরা এমন এরিয়াতেই থাকবে যেখানে অক্সিজেন নেই। এরা কিন্তু ইন প্রেজেন্স অফ অক্সিজেন এরা কিন্তু মারা যায়, বোঝা গেছে। অক্সিজেন অ্যাবসেন্ট এমন এরিয়াতেই কিন্তু আমরা মিথানোজেন দেখতে পাবো, ঠিক আছে। অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু এদের মৃত্যু ঘটে, তাই এদেরকে বলবো আমরা অব্লিগেট অ্যানএরোবস, মানে বাধ্যতামূলক, ফ্যাকাল্টেটিভ নয়। ফ্যাকাল্টেটিভ কারা? ফ্যাকাল্টেটিভ হচ্ছে এরা, লিখে রাখো, থার্মো অ্যাসিডোফাইলস কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানএরোবস, তার মানে এরা কিন্তু অবাত শ্বসনও করতে পারে, আবার প্রয়োজনে কিন্তু সবাত শ্বসনও করতে পারে, ঠিক আছে। হ্যালোফাইলস আবার কিন্তু এরোবস, অর্থাৎ সবাত শ্বসনকারী, ঠিক আছে। তাহলে মনে রাখবে, মিথানোজেন্সটা অব্লিগেট অ্যানএরোবস, হ্যালোফাইলসটা এরোবস, থার্মো অ্যাসিডোফাইলসটা ফ্যাকাল্টেটিভ অ্যানএরোবস, ওকে। তার এদের নাম মিথানোজেন্স কেন হয়েছে? এরা কিন্তু মিথেন প্রডিউস করতে পারে, মিথেন গ্যাস, ওকে। এরা কিন্তু মিথেন গ্যাস তৈরি করতে পারে। আমরা গোবর গ্যাস প্ল্যান্টের নাম শুনেছি, বায়োগ্যাস তৈরি করা হয়, তাই না, গোবর থেকে। তো সেখানে কিন্তু এই মিথানোজেন বা মিথানোজেনিক ব্যাকটেরিয়া কিন্তু ইউজ করা হয়। এই ব্যাকটেরিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের মধ্যে রিয়াকশান ঘটিয়ে কিন্তু এরা মিথেন গ্যাস তৈরি করতে পারে, ঠিক আছে। এবং এরা এই যে রুমিনেটিং অ্যানিমালের স্টোমাকে থাকে, কিসে হেল্প করে? রুমিনেটিং স্টোমাকের খাবারের মধ্যে যে সেলুলোজ থাকে, সেই সেলুলোজের যে সন্ধান প্রক্রিয়া, ফার্মেন্টেশন, তাতে কিন্তু এই মিথানোব্যাকটেরিয়াম রুমিনেন্সিয়াম হেল্প করে, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে মিথানোজেন সম্বন্ধে মোটামুটি এইটুকু জানলেই যথেষ্ট। চলে আসি হ্যালোফাইলসে। হ্যালোফাইলস এই নামটা কেন এসছে? হ্যালোফাইল একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে সল্ট লাভার। এরা নুন লবণকে খুব পছন্দ করে, তাহলে এরা কিন্তু এক্সট্রিমলি সল্টি এরিয়াতে এদেরকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এক্সট্রিমলি সল্টি এরিয়া, যেমন সল্ট লেক যেগুলো হয়, তাই না, নুনের যে বড় বড় লেক হয়, বা ধরো সমুদ্রের একদম তলার দিকে যেখানে প্রচুর পরিমাণ নুন থাকে জলের মধ্যে, খুব লবণ যেখানে, তো এরকম এক্সট্রিমলি সল্টি এরিয়াতে কিন্তু আমরা হ্যালোফাইলসকে দেখতে পাবো। এরা যেটা বললাম এরোবস, এদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এই হ্যালোফাইলসদের মেমব্রেনে এক ধরনের পিগমেন্ট থাকে, ঠিক আছে, যাদেরকে আমরা বলতে পারি ব্যাকটেরিও রোডোপসিন। ব্যাকটেরিও রোডোপসিন, ঠিক আছে, রেড বা পার্পেল বা পিঙ্ক এই কালারের মধ্যে ভ্যারি করে, বিভিন্ন মানে বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের হয় আর কি। তো রেড বা পিঙ্ক বা পার্পেল ব্যাকটেরিয়ার রোডোপসিন পিগমেন্ট থাকে, এবং এই পিগমেন্ট কিন্তু পার্টিকুলার ওয়েভলেন্থে লাইটকে অ্যাবজর্ব করতে পারে। ফোটো পিগমেন্ট, অবশ্যই এরা ফোটো পিগমেন্ট, আমাদের ফোটো পিগমেন্ট সম্বন্ধে আইডিয়া আছে, এবং এরা নির্দিষ্ট ওয়েভলেন্থে লাইটকে অ্যাবজর্ব করে এরা কিন্তু ডাইরেক্ট এটিপি সিনথেসিস করতে পারে। তাহলে এটা কিন্তু একটা ইউনিক ক্যারেক্টার অফ হ্যালোফাইলস। ঠিক আছে, মিথানোজেন সম্বন্ধে আমাদের পড়া হয়ে গেছে, হ্যালোফাইলস সম্বন্ধে মোটামুটি এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং নামের মধ্যেই আছে হ্যালোফাইলস মানে এরা এক্সট্রিমলি সল্টি এরিয়া থাকবে যেখানে প্রচুর পরিমাণে নুন। আমাদের ট্রান্সপোর্ট ইন প্লান্টস পড়া হয়ে গেছে, তাহলে আমরা ওই অসমোসিস ওই ব্যাপারটা আমরা জানি, তাই না, হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন। তো এরা এত এক্সট্রিম স্যালাইন ওয়াটারের মধ্যে ধরো থাকবে, তাহলে সেখানে ওদের তো বডি থেকে ওয়াটার বেরিয়ে যাওয়ার কথা, তাই না, কিন্তু না, এদের বডি ফ্লুইডের কিন্তু হাই অসমোটিক কনসেন্ট্রেশন বজায় থাকে। ঠিক আছে, হাই অসমোটিক প্রেশার বা অসমোটিক কনসেন্ট্রেশন বলাটাই ভালো। এদের সেল সাইটোপ্লাজমে হাই অসমোটিক কনসেন্ট্রেশন মেনটেন্ড হয়, যার জন্য কিন্তু এরা এক্সট্রিমলি সল্টি এরিয়ায় থাকতে পারে, এদের খুব একটা সমস্যা হয় না। বোঝা গেছে? তাহলে এদের নিউট্রিশনও বলে দিলাম, এরা হচ্ছে এদেরকে বলা হয় কেমো হেটেরোট্রফ। এদের নিউট্রিশন যদি আমরা দেখি, এদের নিউট্রিশন কিরকম, এদেরকে বলা হয় কেমো হেটেরোট্রফস। ঠিক আছে, আর এদের তো আমি বললাম রেসপিরেশন কিরকম হয়, এরা হচ্ছে এরোবস, অর্থাৎ এরা অক্সিজেনকে ইউজ করতে পারে। বোঝা গেছে? এই হচ্ছে হ্যালোফাইলস। নেক্সট আমরা শুরু করি থার্মো অ্যাসিডোফাইলস। দেখো নামটার মধ্যে দুটো জিনিস আছে, একটা থার্মো, একটা অ্যাসিডো। আমরা থার্মো মানে জানি টেম্পারেচার, অ্যাসিডো মানে জানি অ্যাসিড। তাহলে এদের হ্যাবিট্যাট কেমন হওয়া উচিত, এরা কীরকম স্থানে থাকবে বা বাঁচবে, যেখানে প্রচুর হাই টেম্পারেচার, ধরো প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস হাই টেম্পারেচার, এবং লো পিএইচ মানে হাই অ্যাসিডিক, ধরো পিএইচ প্রায় 2 এর সমান, 2 পিএইচ মানে হাইলি অ্যাসিডিক রিজিয়ন না, তাহলে হাই টেম্পারেচার এবং হাই পিএইচকে কিন্তু এরা টলারেট করতে পারে, তাই এদের নাম থার্মো অ্যাসিডোফাইলস। এক্সাম্পল থার্মোপ্লাজমা স্পিসিস। আচ্ছা, আমি বোধহয় আগেরটা হ্যালোফাইলসের এক্সাম্পল বলতে ভুলে গেলাম। হ্যালোফাইলসের এক্সাম্পল হ্যালোব্যাকটেরিয়াম স্পিসিস, হ্যালোকক্কাস স্পিসিস। ঠিক আছে, হ্যালোব্যাকটেরিয়াম, হ্যালোকক্কাস। মিথানোজেনের এক্সাম্পল তো বলে দিয়েছিলাম আমি, মিথানোব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস। তো দেখো একই ধরনের নামগুলো মনে রাখতে সুবিধা হবে। আর থার্মো অ্যাসিডোফাইলসের এক্সাম্পল হচ্ছে থার্মোপ্লাজমা। ঠিক আছে, তাহলে এদের রেসপিরেশন বলে দিলাম, এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, মানে এরা অক্সিজেনের প্রেজেন্স অ্যাবসেন্স দুটোতেই বাঁচতে পারে, এবং এরাও কিন্তু কেমো অটোট্রফ। যদি আমরা এদের নিউট্রিশন দেখি, এরাও কিন্তু কেমো অটোট্রফস। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের আর্কি ব্যাকটেরিয়া বা অ্যানশিয়েন্ট ব্যাকটেরিয়া। নেক্সট ভিডিওতে আমরা ইউ ব্যাকটেরিয়ার দিকে যাব। ঠিক আছে,
তাহলে আর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়ার পার্থক্যটা ভালো করে পড়বে এবং মিথানোজেন, হ্যালোফাইল, থার্মো অ্যাসিডোফাইলসের অন্তত একটা বা দুটো করে ক্যারেক্টার এবং একটা করে এক্সাম্পল, ঠিক আছে। আর যদি বলা হয় এদের ইকোনমিক ইম্পর্টেন্স কি, তাহলে অবশ্যই গোবর গ্যাস প্রস্তুতিতে বা বায়োগ্যাস প্রস্তুতিতে কিন্তু মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়, সেই পয়েন্টটা কিন্তু লিখে আসবে, ঠিক আছে। এই ভিডিওতে এত অবধি। নেক্সট ভিডিওতে আমরা ইউ ব্যাকটেরিয়া নিয়ে ফিরছি।